কল্পনা করা যাক একটা দৃশ্য, লং আইল্যান্ডের এক বিশাল প্রাসাদের ড্রয়িং রুম। দামি ইটালিয়ান চামড়ার সোফায় বসে আছে একজন নারী, তার দুই হাতে শক্ত করে হাত কড়া পরানো। শুরুতেই একদম শ্বাসরুদ্ধকর একটা অবস্থা। একদম তাই। চারপাশে পুলিশের ভারী বুটের শব্দ। পুলিশ যে কোনো মুহূর্তে তাকে তার আইনি অধিকার, মানে যাকে বলে মিরান্ডা রাইটস, সেটা পড়ে শোনাবে। আর ঠিক ওই বাড়িটারই ছিলেগোঠায়, মানে অ্যাটিকে, একটা তালাবদ্ধ ঘরের ভেতর পড়ে আছে একটি মৃতদেহ। ওরে বাবা, চরম উৎকণ্ঠা যাকে বলে। হ্যাঁ, আর এই জায়গা থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের এই ডিপ ডাইভ। আজকে আমরা ফ্রেইডা ম্যাকফেডেনের দেখা সাইকোলজিক্যাল থ্রিলার দ্য হাউসমেডের সোর্স মেটেরিয়ালের একদম গভীরে প্রবেশ করব। রাইট, এবং আমাদের মূল উদ্দেশ্যই হলো এই জট পাকানো গল্পটাকে বিশ্লেষণ করা। ঠিক, মানে কিভাবে মানুষের অসহায়ত্ব, নিখুঁত জীবনের আড়ালে থাকা অন্ধকার আর চরম ক্ষমতা একে অপরের সাথে মিশে গিয়ে একটা ভয়াবহ ফাঁদ তৈরি করে, সেটাই আমরা খুঁজব। আসলে এই গল্পটা তো শুধু কে কাকে খুন করলো, মানে সাধারণ কোনো মার্ডার মিস্ট্রি নয়। এটা একটা মনস্তাত্ত্বিক দাবা খেলা বলা যায়। একদম। সোর্স মেটেরিয়ালটা পড়ার সময় যে বিষয়টা সবচেয়ে বেশি ধাক্কা দেয় তা হলো মানে কিভাবে ক্ষমতা আর সম্পদের বৈষম্য একটা মানুষকে আক্ষরিক অর্থেই অন্ধ করে ফেলতে পারে। তাই তো, একটা আপাতদৃষ্টিতে নিখুঁত সুন্দর বাড়ি কিভাবে ধীরে ধীরে একটা কারাগার হয়ে ওঠে। রাইট, একটা শ্বাসরুদ্ধকর কারাগার। এই গল্পটা তার একটা নিখুঁত কেস স্টাডি। তো একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রধান চরিত্র হলো মিলি। মিলির বেঁচে থাকার লড়াইটা যে কতটা ভয়াবহ সেটা ভাবলে অবাক হতে হয়। হ্যাঁ, মানে সে সবেমাত্র 10 বছর জেল খেটে বেরিয়েছে। 10 বছর! ভাবা যায়, এখন সে প্যারোলে মুক্ত, আর এই প্যারোল বা শর্তসাপেক্ষ মুক্তির নিয়মটা কিন্তু খুব কড়া। এক্স্যাক্টলি, প্যারোল অফিসারের চোখে একটু সন্দেহজনক কিছু ধরা পড়লেই, হ্যাঁ, বা সামান্য কোনো আইনি ঝামেলায় জড়ালেই মিলিকে সোজা আবার 10 বছরের জন্য জেলে ফিরে যেতে হবে। মানে তার মাথার ওপর সবসময় একটা তলোয়ার ঝুলছে। একদম তাই। তার থাকার কোনো জায়গা নেই। নিজের পুরনো একটা নিশান গাড়ির পেছনের সিটে সে ঘুমায় আর স্যান্ডউইচ খেয়ে কোনো মতে দিন পার করছে। চাকরি না পেলে তো তার রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। রাইট। তাই একটা কাজের ইন্টারভিউতে সে যখন যায়, সে আপ্রাণ চেষ্টা করে নিজেকে একদম সাদামাটা প্রমাণ করার। মানে ব্যাগি বা ঢিলেঢালা জামাকাপড় পরে, চোখে একটা নকল চশমা লাগায়, যাতে তাকে দেখে কোনোভাবেই হুমকিস্বরূপ বা প্রাক্তন কয়েদি মনে না হয়। ঠিক ধরেছেন। আর ঠিক তার বিপরীত দিকে বসে আছে নিনা উইনচেস্টার, লং আইল্যান্ডে, যার গেট সহ বিশাল এক প্রাসাদ আছে। নিনা, সে তো সবসময় দামি সাদা পোশাক পরে থাকে, তাই না? হ্যাঁ, দেখতে একদম নিখুঁত আর পরিপাটি। মানে এই দুটো চরিত্রের মধ্যে আকাশ পাতাল তফাত। মিলি হল সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ। আগামীকাল সে কি খাবে তার কোনো নিশ্চয়তা নেই। আর নিনা হল এমন একজন যে সম্পদের প্রাচুর্যে বাস করে। তার কাছে পুরো পৃথিবীটাই যেন একটা শপিং মল, টাকা দিয়ে সব কেনা যায়। আর এখানেই গল্পের সবচেয়ে অস্বস্তিকর দিকটা সামনে আসে। নিনা যখন মিলির কোনো রেফারেন্স বা ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই তাকে চাকরিতে নিয়ে নেয়, মানে তাকে নিজের বাড়িতে থাকতে দেয়। হ্যাঁ, এটা তো বিশাল বড় একটা রেড ফ্ল্যাগ। এক্স্যাক্টলি। আজকালকের দিনে কে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে কোনো খোঁজ খবর ছাড়াই নিজের বাড়িতে থাকতে দেয়? এটা মিলির জন্য একটা সতর্ক বার্তা হওয়া উচিত ছিল। কিন্তু মিলি তো তখন মরিয়া। রাইট। আমি এখানে একটা তুলনা টানতে চাই। মিলির অবস্থাটা হলো ঠিক একটি ক্ষুধার্ত মাছের মতো। ক্ষুধার্ত মাছের সামনে সুন্দর একটা টোপ ফেললে সে এতই মরিয়া হয়ে ওঠে যে টোপের ভেতরে লুকিয়ে থাকা বড়শিটা সে দেখতেই পায় না। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। তাই না? মিলির এই পেটে ক্ষুধা আর মাথায় ছাদ না থাকার চরম মরিয়া অবস্থা তাকে অন্ধ করে দিয়েছিল। সে ভাবতেই পারেনি যে এত সহজে পাওয়া এই চাকরির পেছনে কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য থাকতে পারে। আর ওই বড়শিটা হল নিনার ক্ষমতা। আমরা যদি বিষয়টার মনস্তাত্ত্বিক গভীরে যাই তাহলে দেখব এখানে শুরু থেকেই একটা অসম ক্ষমতার ডাইনামিক তৈরি হচ্ছে। কিভাবে? নিনার এই যে সম্পদের পাহাড়, এটা তাকে একটা একচ্ছত্র আধিপত্য দিচ্ছে। সে জানে যে সে যা খুশি তাই করতে পারে। রাইট। অন্যদিকে মিলির অতীত জীবনের দাগ, ওই জেলের রেকর্ড, এটা তাকে এমন একটা অবস্থানে রাখে যেখানে সে সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকে। মিলি ভাবে সে খুব ভাগ্যবান যে অন্তত মাথা গোজার একটা ঠাঁই পেয়েছে। হ্যাঁ, মানে চরম অসহায়ত্ব কিভাবে মানুষের ইনস্টিংক্ট বা বিপদের গন্ধ পাওয়ার স্বাভাবিক ক্ষমতাকে ভোঁতা করে দেয়, মিলি তার সবচেয়ে বড় প্রমাণ। একদম। সে রেড ফ্ল্যাগ
ফ্ল্যাশব্যাকগুলো দেখছে, কিন্তু তার মস্তিষ্ক তাকে বোঝাচ্ছে যে এই মুহূর্তে বেঁচে থাকাটা বেশি জরুরি। আর সেই বেঁচে থাকার তাগিদে মিলি যখন ওই বাড়ির ভেতরে প্রবেশ করে কাজ শুরু করে, তখন এই নিখুঁত জীবনের আসল রূপটা একটু একটু করে খসে পড়তে শুরু করে। হ্যাঁ, বাইরে থেকে বাড়িটা যতটাই ঝকঝকে, ভেতরে ততটাই অদ্ভুত। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো মিলির থাকার জায়গা। তাকে থাকতে দেয়া হয় বাড়ির একেবারে ওপরে একটি ছোট্ট চিলে কোঠায় বা অ্যাটিকে। ঘরটা এতই ছোট যে ওটাকে শোবার ঘরের চেয়ে স্টোরেজ ক্লোজেট বলাই ভালো। রাইট, কিন্তু ঘরের আকার কোনো সমস্যা নয়। আসল আতঙ্কটা লুকিয়ে আছে ঘরের দরজায়। এই ঘরের দরজাটি ভেতর থেকে নয়, বরং বাইরে থেকে লক করা যায়। এটা ভাবলেই তো গায়ে কাটা দেয়। একবার চিন্তা করে দেখুন বিষয়টা। হ্যাঁ, সোর্স মেটেরিয়ালে খুব স্পষ্টভাবে উল্লেখ আছে যে ওই দরজার কাঠের গায়ে ভারী কিছু দিয়ে আঁচড় কাটার দাগ রয়েছে। ওরে বাবা, মানে এর আগে কেউ এই ঘরের ভেতর বন্দী ছিল? একদম তাই, যেন কেউ ভেতর থেকে বেরোনোর জন্য মরিয়া হয়ে আঁচড় কেটেছিল। শুধু তাই নয়, ঘরের একমাত্র জানালার ফ্রেমটা পেন্ট করে, মানে রং করে এমনভাবে আটকে দেওয়া হয়েছে যাতে সেটা কোনোভাবেই খোলা না যায়। সিরিয়াসলি, এটা কোনো সাধারণ কাজের মেয়ের ঘর হতে পারে না। স্থাপত্যের দিক থেকে বিচার করলে এটি আক্ষরিক অর্থেই একটি নিখুঁতভাবে তৈরি করা কারাগার। এর পাশাপাশি নিনার চরম অস্বাভাবিক সব আচরণ তো আছেই। সে পুরো বাড়িটাকে একটা ডাস্টবিন বানিয়ে রাখে, ইচ্ছে করে মেঝেতে দুধ ফেলে রাখে, আর মিলিকে দিয়ে সেটা পরিষ্কার করায়। হ্যাঁ, এমনকি বাথরুমের রক্তমাখার ট্যাম্পনও ফেলে রাখে। জঘন্য। মিলি একদিন নিনার ওষুধের ক্যাবিনেটে হ্যালোপেরিডল নামের একটা ওষুধ খুঁজে পায়। হ্যালোপেরিডল, এটা তো সাধারণত সিজোফ্রেনিয়া বা চরম মানসিক বৈকল্যের চিকিৎসায় ব্যবহার করা হয়। রাইট, অ্যান্টিসাইকোটিক হিসেবে। আর এর মধ্যেই মিলি কানাঘুষায় জানতে পারে যে নিনা নাকি একসময় তার নিজের মেয়ে সিসিলিয়াকে বাথটাবে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। খুব ভয়ঙ্কর একটা গুজব। কিন্তু একটু দাঁড়ান, আমার এখানে একটা বড় প্রশ্ন জাগে। এই যে বাথরুমে নোংরা ফেলে রাখা বা মেঝেতে দুধ ফেলে রেখে আরেকজনকে দিয়ে পরিষ্কার করানো, এগুলো কি আসলেই শুধু মানসিক অসুস্থতা? খুব ভ্যালিড একটা পয়েন্ট। তাই না? নাকি নিনা তার এই অসুস্থতার লেভেলটাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করছে? সে কি খুব ঠান্ডা মাথায় এই পাগলামির ভান করে মিলির ওপর মানসিক নির্যাতন চালাচ্ছে না? এই প্রশ্নটাই তো এই সোর্স মেটেরিয়ালের অন্যতম প্রধান একটা থিম। মানসিক অসুস্থতা এবং ম্যানিপুলেশন বা কারসাজির মধ্যে সীমারেখাটা আসলে কোথায়? রাইট। নিনা হয়তো সত্যিই অসুস্থ, যার কারণে সে ওষুধটা খাচ্ছে, কিন্তু একজন মানুষ মানসিকভাবে অসুস্থ হওয়ার পাশাপাশি একজন ভয়ঙ্কর ম্যানিপুলেটরও হতে পারে। একদম ঠিক। চিলেকোঠার ওই অদ্ভুত ডিজাইনটা খেয়াল করলে দেখবেন ওটা একদিনে তৈরি হয়নি, ওটা একটা ফাঁদ। ওই বাড়ির পরিবেশটাই এমনভাবে তৈরি করা হয়েছে যা মিলির মতো একজন দুর্বল মানুষকে পদে পদে পঙ্গু করে দেয়। হ্যাঁ, মিলি সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকে। এখানে সোর্স মেটেরিয়ালে ইতালিয়ান মালি বা ল্যান্ডস্কেপার এনজোর প্রসঙ্গটা আসে। ও হ্যাঁ, ইনজো। সে তো খুব একটা ইংরেজি বলতে পারে না। ঠিক, কিন্তু সে মিলির দিকে তাকিয়ে তাকে সতর্ক করে বলেছিল পেরিকোলো, যার ইটালিয়ান অর্থ হল বিপদ। একদম। এনজো হয়তো খুব ভালো করেই জানে ওই বাড়ির দেয়ালের পেছনে কি হচ্ছে। এই পরিবেশ এবং নিনার আচরণ সব মিলিয়ে মিলির জন্য একটা মনস্তাত্ত্বিক গোলকধাঁধা তৈরি করেছে, যেখানে প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দেয়া হচ্ছে যে তার কোনো ক্ষমতা নেই। রাইট। নিনা যদি এই গোলকধাঁধার রক্ষী হয়, তবে বাড়ির আরেকজন সদস্য কিভাবে মিলির জন্য একটা বিভ্রান্তিকর আশ্রয় বা সেফ হ্যাভেন হয়ে ওঠে, তা এবার খেয়াল করা দরকার। আপনি অ্যান্ড্রু উইনচেস্টারের কথা বলছেন, তাই তো? নিনার স্বামী। হ্যাঁ, অ্যান্ড্রু। সে দেখতে দারুণ সুদর্শন, আর্থিকভাবে অত্যন্ত সফল, এবং সবচেয়ে বড় কথা, নিনার তৈরি করা সব পাগলামি সে নিজে হাতে পরিষ্কার করতে সাহায্য করে। সে মিলির প্রতি বেশ সহানুভূতিশীল। একদম। যখন নিনা অকারণে মিলির ওপর রেগে গিয়ে চিৎকার করে, অ্যান্ড্রু তখন শান্তভাবে পরিস্থিতি সামাল দেয়, মিলির কাছে ক্ষমা চায়। অ্যান্ড্রুর চরিত্রটা এখানে খুব চমৎকার একটা সাইকোলজিক্যাল কন্ট্রাস্ট তৈরি করে। সোর্স ম্যাটেরিয়ালে আমরা দেখি নিনার বন্ধত্ব নিয়ে ডাক্তারের একটা নেতিবাচক রিপোর্টের পর তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। তাদের মধ্যে একটা বিশাল মানসিক দূরত্ব তৈরি হয়। এর মধ্যে নিনা একটা বড় ভুল করে বসে। ব্রডওয়ে শো ডাউন দেখার টিকিট কাটা ছিল, কিন্তু নিনা তারিখ গুলিয়ে ফেলে। হ্যাঁ, তারিখ গুলিয়ে সে মেয়েকে নিয়ে ক্যাম্পিংয়ে চলে যায়।
আর ঠিক এই সুযোগটাই অ্যান্ড্রু কাজে লাগায়। রাইট। সুযোগ পেয়ে অ্যান্ড্রু মিলিকে প্রস্তাব দেয় তার সাথে নিউ ইয়র্ক সিটিতে গিয়ে ওই ব্রডওয়ে শো দেখার জন্য। ভাবা যায়, কাজের মেয়েকে নিয়ে ব্রডওয়ে শো, তারা অ্যান্ড্রুর দামি গাড়িতে করে নিউ ইয়র্কে যায়, অত্যন্ত দামি ফ্রেঞ্চ রেস্তোরাঁয় ওয়াইন খায়। তারপর দ্য প্লাজা হোটেলের মতো একটা বিলাসবহুল জায়গায় রাত কাটায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। প্রথম দেখায় তো এই ঘটনাটাকে একটা রূপকথার মতো মনে হতে পারে। মানে মনে হতে পারে অ্যান্ড্রু একজন রক্ষাকর্তা বা নাইট ইন শাইনিং আর্মার, যে তার পাগল স্ত্রীর হাত থেকে মিলিকে একটুখানি স্বস্তি দিচ্ছে। রাইট। কিন্তু আমি এখানে একটু জোর গলা একটা কথা বলতে চাই। আমার একটা বড় খটকা লাগছে, অ্যান্ড্রু কি সত্যি একজন মহান রক্ষাকর্তা? মানে সে খুব ভালো করেই জানে মিলি একজন প্রাক্তন কয়েদি। একদম। একদম। মিলির যাওয়ার কোনো জায়গা নেই, সে পুরোপুরি এই পরিবারের ওপর নির্ভরশীল। তার থাকা, খাওয়া, চাকরি সবকিছু অ্যান্ড্রিউর মর্জি আর টাকার ওপর নির্ভর করছে। অ্যান্ড্রিউ কি তার এই ক্ষমতা এবং টাকার জোর খাটিয়ে একজন অসহায় মানুষের দুর্বলতার চরম সুযোগ নিচ্ছে না? আমি আপনার সাথে পুরোপুরি একমত। এই বিষয়টা নিয়ে আরও গভীরে আলোচনা হওয়া দরকার, কারণ এটা কোনো সাধারণ প্রেমের গল্প নয়। তাই তো। এটা হলো সেভিয়ার কমপ্লেক্স এবং ক্ষমতার অপব্যবহারের একটা ক্লাসিক উদাহরণ। অ্যান্ড্রু খুব ভালো করেই জানে মিলি কতটা মরিয়া। সে মিলিকে একটা বিভ্রম বা ইলিউশন উপহার দেয়। ইলিউশন, ঠিক বলেছেন। মিলি যখন ওই দামি গাড়িতে বসে ফ্রেঞ্চ রেস্টুরেন্টে যায়, তখন সে কয়েক ঘন্টার জন্য ভুলে যায় যে সে একটা নিশান গাড়ির পেছনে সিটে ঘুমানো একজন প্যারোলি। অ্যান্ড্রু তাকে এই মিথ্যা স্বপ্নটা দেখায়। কিন্তু দিন শেষে অ্যান্ড্রু তো তার নিয়োগকর্তা বা বস। এক্স্যাক্টলি। ক্ষমতার পাল্লাটা এখানে এত বেশি একপেশে যেখানে সম্মতি বা কনসেন্ট বিষয়টা খুব ঘোলাটে হয়ে যায়। মিলির কি আসলেই অ্যান্ড্রুকে না বলার মতো ক্ষমতা বা পরিস্থিতি ছিল? একদম ভ্যালিড পয়েন্ট। যদি সে না বলতো, তবে কি তার চাকরিটা থাকতো? রাইট। যখন কোনো সম্পর্কে একজন মানুষের হাতে সব ক্ষমতা থাকে এবং অন্যজনের হারানোর মতো সব কিছু থাকে, তখন সেখানে তৈরি হওয়া সম্পর্ক কখনো সমান সমান হতে পারে না। হ্যাঁ, মানে ব্যালেন্সটাই তো নেই। অ্যান্ড্রু হয়তো নিজেকে বোঝায় যে সে মিলিকে একটা সুন্দর রাত উপহার দিচ্ছে, কিন্তু আসলে সে মিলির অসহায়ত্বকে নিজের একাকিত্ব বা হতাশা কাটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ঠিক তাই। আর এই সীমালঙ্ঘনের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা নিউ ইয়র্কের সেই জাদুকরি রাতের পর সকালবেলাতে স্পষ্ট হয়ে যায়। ফাঁদটা আক্ষরিক অর্থেই বন্ধ হতে শুরু করে। হ্যাঁ, নিনা নিউ ইয়র্কের রাতের কথা জেনে যায়। কিভাবে? সে মিলির ওই চিলেকোঠার ঘরে তল্লাশি চালায় এবং সেই শোডাউন শোয়ের প্লে বিলটা খুঁজে পায়। এরপরই শুরু হয় নিনার ঠান্ডা মাথার ভয়ঙ্কর প্রতিশোধ। নিনা কিন্তু চিৎকার করে বাড়ি মাথায় করে না। না, বরং সে এমনভাবে আঘাত করে যেটা মিলির সবচেয়ে দুর্বল জায়গা। নিনা প্রতিশোধের ধরনটা লক্ষ্য করলে তার সাইকোপ্যাথিক দিকটা পরিষ্কার বোঝা যায়। সে সরাসরি কোনো সংঘাত বা ঝগড়ায় যায় না, সে পুরো সিস্টেমটাকে মিলির বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করে। একদম। সুপারমার্কেটে মিলিকে চুরির মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হয়। হ্যাঁ, সিকিউরিটি গার্ড এসে মিলির ব্যাগ চেক করে। কারণ কেউ একজন ফোন করে মিলির বর্ণনা দিয়ে বলেছিল যে সে চুরির উদ্দেশ্যে সুপারমার্কেটে ঢুকেছে। মিলি বুঝতে পারে এটা নিনার কাজ। এরপর নিনা দাবি করে বসে যে মিলি তার আলমারি থেকে দামি জামাকাপড় চুরি করেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই জামাকাপড়গুলো নিনা নিজেই মিলিকে পরতে দিয়েছিল। রাইট। আর নিনা যখন দেখে মিলি ভয় পাচ্ছে, তখন সে তার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্রটা ছাড়ে। নিনা মিলির পেরোল অফিসারের কাছে ফোন করে পুলিশ ডাকার হুমকি দেয়। ওরে বাবা, এটা তো মিলির জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। হ্যাঁ, মিলি তখন এক লহমায় বুঝতে পারে যে নিনা অনেক আগে থেকেই তার জেলের অতীত সম্পর্কে জানত। তার মানে সে জেনে শুনেই একজন প্রাক্তন কয়েদিকে নিয়োগ দিয়েছিল। এক্স্যাক্টলি, যাতে তাকে দিয়ে নিজের ইচ্ছে মতো সব করানো যায় এবং দরকার পড়লে খুব সহজেই তাকে ব্ল্যাকমেল করা যায়। সোর্স মেটেরিয়ালের শুরুতে থাকা ওই প্রোলগের দৃশ্যটার সাথে যদি আমরা এই ঘটনাগুলোকে মেলাই, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। সেই হাত করা আর মৃতদেহ। রাইট। মিলি কেন হাতকড়া পরা অবস্থায় বসে আছে আর চিলেকোঠায় কেন একটা মৃতদেহ পাওয়া গেছে, এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে নিনার এই ইকোসিস্টেম বা ফাঁদের মধ্যে। একদম। নিনা শুধু মিলিকে চাকরিতেই রাখেনি, সে মিলিকে নিজের তৈরি করা একটা অদৃশ্য খাঁচায় বন্দী করেছে। মিলির পালানোর কোনো রাস্তা নেই। সে যদি চাকরি ছাড়ে তবে তার থাকার জায়গা নেই। আর যদি নিনার বিরুদ্ধে মুখ খোলে, নিনা পুলিশ ডাকবে এবং মিলিকে আবার 10 বছরের জন্য জেলে যেতে হবে। চিলেকোঠার বাইরের থেকে লাগানো তালাটা শুধু কাঠের দরজার তালা নয়, ওটা হলো মিলির পুরো জীবনের ওপর নিনার পড়িয়ে দেওয়া একটা মনস্তাত্ত্বিক তালা।
বাহ, খুব সুন্দর করে বলেছেন। নিনা এই খেলাটা অনেকদিন ধরেই খেলছে। সে এমন একজন শিকার খুঁজছিল যাকে সে ইচ্ছামতো ব্যবহার করতে পারবে, আর মিলি ছিল তার সেই নিখুঁত শিকার। এই পুরো বিশ্লেষণ থেকে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কিভাবে সম্পদ এবং ক্ষমতার বৈষম্য একটা মানুষকে আক্ষরিক অর্থে আরেকজনের দাসে পরিণত করতে পারে। একদম তাই। দ্য হাউসমেইড শুধু চমৎকার একটা থ্রিলার নয়, এটি নির্ভরশীলতা, কারসাজি এবং আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা শোষণের একটা ভয়ঙ্কর চিত্র। এখানে টাকা এবং প্রতিপত্তি কিভাবে সত্যকে ধামাচাপা দেয় এবং কিভাবে একজন দুর্বল মানুষকে আরও দুর্বল করে তোলে তা খুব নিখুঁতভাবে ফুটে উঠেছে। আর এটা আমাদের চারপাশের সমাজের জন্য কতটা প্রাসঙ্গিক তা ভাবলেও শিউরে উঠতে হয়। এই সোর্স মেটেরিয়াল আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে যাদের হাতে ক্ষমতা আছে তারা খুব সহজেই সত্যকে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারে। হুম, নিনার কথা সবাই বিশ্বাস করবে। হ্যাঁ, কারণ সে একজন ধনী, সম্মানিতা নারী যে লং আইল্যান্ডের একটা প্রাসাদে থাকে। আর মিলির কথা কেউ বিশ্বাস করবে না, কারণ তার গায়ে প্রাক্তন কয়েদির একটা লেবেল আটা আছে। রাইট। অতীত জীবনের ভুলগুলো কিভাবে বর্তমানের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে ব্যবহৃত হতে পারে তা এখানে খুব স্পষ্ট। যারা ক্ষমতার অধিকারী তারা এই দুর্বলতাগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে খুব ভালো করেই জানে। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে ভিকটিম নিজেই নিজেকে দোষী ভাবতে শুরু করে। আজকের এই ডিপ ড্রাইভ থেকে আমরা অনেক কিছু জানলাম। কিভাবে মানুষের অসহায়ত্ব তাকে বিপদের মুখে ঠেলে দেয়, কিভাবে নিখুঁত জীবনের আড়ালে নোংরা সত্য লুকিয়ে থাকে। হ্যাঁ, আর কিভাবে অন্ধ ক্ষমতা মানুষকে ম্যানিপুলেট করে। আমরা দেখলাম অ্যান্ড্রু কিভাবে রক্ষাকর্তার মুখোশ পরে মিলির অসহায়ত্বের সুযোগ নেয়। আর নিনা কিভাবে পুরো পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে রাখে। কিন্তু সবশেষে আমি একটা অন্যরকম এবং খুব গভীর চিন্তার বিষয় আপনাদের সামনে রাখতে চাই। বলুন। সাধারণত আমাদের সমাজ একজন প্রাক্তন কয়েদিকে সবচেয়ে বেশি ভয় পায়, তাই না? আমরা ভাবি তারাই বুঝি সবচেয়ে বিপজ্জনক। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক ধারণা। কিন্তু এই সোর্স ম্যাটেরিয়াল আমাদের বাধ্য করে অন্যভাবে ভাবতে। সবচেয়ে বিপজ্জনক কারাগার হয়তো লোহার গড়ার দেওয়া কোনো জেলখানা নয়। ও রাইট। সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক কারাগার হতে পারে লং আইল্যান্ডে অবস্থিত মাল্টিমিলিয়ন ডলারের একটি বিলাসবহুল বাড়ি, যার দরজা ভেতর থেকে নয়, বাইরে থেকে লক করা থাকে। সত্যি ভাবার মতো একটা কথা। এই অস্বস্তিকর কিন্তু চরম সত্যি প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।